আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 50 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বাহুদ্রয়ে বাঁধনে শক্ত করে জড়িয়ে ধরে মেঘ তার স্বামীকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আদ্রিয়ানের শরীরে নিস্তেজ হয়ে যায়। ধীরে ধীরে সমস্ত দেহের ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ে মেঘের উপর। থুতনি ধরে মাথা উঁচু করে আদ্রিয়ানের মুখশ্রীর দিকে তাকায় মেঘ। দীর্ঘ সময় ধরে ঠান্ডা জলে ভিজে থাকার ফলে চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। গম্ভীর মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আদ্রিয়ানের প্রতি বেশ মায়া হচ্ছে মেঘের। ফারহানের প্রপোজ রাজি হলেও আদ্রিয়ান কষ্ট পাবে সেটা মেঘ জানত। কিন্তু আদ্রিয়ান যে আত্মহত্যা করবে তা হয়তো মেঘ বুঝতে পারেনি। যদি আর একটু দেরি করে মেঘ বাড়ি ফিরত বা ওয়াশরুমে যেত তবে কি যে হতো তা ভেবে মেঘের কলিজা কেঁপে ওঠে। আদ্রিয়ানের মতো এমন ম্যাচিওর বুদ্ধিমান শান্ত ব্যক্তি আত্মহত্যা করার ভুল কি করে করলো? মেঘ কখনো চায় না আদ্রিয়ানের কোনো ক্ষতি হোক। আদ্রিয়ানের শাস্তি চায় কিন্তু মৃত্যু নয়। কেন কোনো স্ত্রী তার স্বামীর মৃত্যু চাইবে না? কখনো না। আদ্রিয়ান মেঘের কাছে শেষ সুযোগ চেয়েছিল, মেঘ তা দিবে, কিন্তু এটাই শেষ। রাত প্রায় 12টা। অজ্ঞানরত আদ্রিয়ানের মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে মেঘ। শরীরে প্রচুর জ্বর আদ্রিয়ানের। জ্বরের তীব্রতা সারা শরীর কেঁপে উঠছে, কিন্তু আদ্রিয়ানের এখনো হুঁশ নাই। জ্বর আর অতিরিক্ত রক্তক্ষরণের অনেক আগে অজ্ঞান হয়ে গিয়েছে। শরীরে এখন ভেজা শার্ট আর প্যান্ট জড়ানো, খোলা হয়নি। মেঘ আলতো হাতে আদ্রিয়ানের কপালে হাত ছোঁয়ালো। কপাল যেন জ্বরে পুড়ে যাচ্ছে। পানির মধ্যে বেশি সময় থাকলে জ্বর এসে পড়ার ধাঁচ রয়েছে আদ্রিয়ানের। কিন্তু এখন মেঘের বেশ চিন্তা হচ্ছে। প্রথমত আদ্রিয়ান অজ্ঞান হয়ে গেছে, তাছাড়া শরীরে এখন অনেক জ্বর। বাসায় এখন মেঘ ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নয়। একা মেঘ এখন কি করবে? ওষুধ না খাওয়া অব্দি জ্বর কমবে না, কিন্তু ওষুধ কি করে খাওয়াবে? আদ্রিয়ান তো অজ্ঞান হয়ে গেছে। সকাল অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু রাতে যদি দৌড়ের তীব্রতা বেড়ে যায় তখন মেঘের মাথায় একটা পরিকল্পনা আসে। বিছানা থেকে উঠে বাক্সে থাকা ওষুধ বের করে শক্ত কোনো বস্তু দিয়ে চাপ প্রয়োগ করে ওষুধ গুঁড়ো করে এরপর পানির সাথে মিশিয়ে চামচ দিয়ে আদ্রিয়ানে ঠুটে দেয়, মাথা উঁচু করে ধরে যাতে ওষুধ গলা অবধি নামতে পারে। উষ্ণ চাঁদের নিচে ঢাকা পড়া আদ্রিয়ানে ভিজা শার্টের বোতাম হাতে রাখে মেঘ। প্রথমে সংকোচ বোধ করলেও আদ্রিয়ান শরীরের জোরে তীব্রতা দেখে দ্রুত হাত চালায় মেঘ। উপরে অংশে শার্টের বোতাম খুলে দেয় মেঘ। বুকের ভেজা পশম চিকচিক করে উঠে মেঘ সামান্য ঢুক গিলে পুনরায় সারা দেহ অনবন করে। এরপর শরীর থেকে শার্ট সরায়। কিন্তু ভেজা প্যান্টের কি করবে? টেবিলের ওপর থেকেও হেয়ার ড্রায়ার নিয়ে এসে ধীরে ধীরে ভেজা প্যান্ট সামান্য শুকায়। এরপর আদ্রিয়ানের শুলে চাদর জড়িয়ে মেঘ তারপর রুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে উষ্ণ জামা কাপড় পরিধান করে মেঘ সারাদিন ক্লান্তি ভুলে গিয়ে বিছানায় বসে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। দুই চোখ জোড়া ঘুমে টলমল করছে মেঘের। ভীষণ টায়ার্ড তার শরীর। কিন্তু হঠাৎ মেঘের মস্তিষ্কে এক ভাবনায় উদয় হয়। ব্যাগ থেকে ফোন বের করে কল লিস্টে থাকা ফারহানের নাম্বারে কল লাগায়। ফারহান তার নিজস্ব বাসায় বসে এখনও ল্যাপটপে কাজ করছে। গভীর রাত অবধি জেগে কাজ করা অভ্যাস ফারহানের নাই। কিন্তু খুব শীঘ্রই ফারহান কয়েকদিনের জন্য বাংলাদেশে যাবে ঘুরতে, যার জন্য অগ্রিম কিছু কাজ করে রাখছে। ফারহান যখন ল্যাপটপে কাজ করছিল তখন হঠাৎ তার ফোন বেজে ওঠে। পাশে থাকা ফোনের স্ক্রিনে মেঘের নাম্বার দেখে ফারহান অবাক হয়। এত রাতে হঠাৎ মেঘ ফোন করেছে কেন? কোনো বিপদ হয়নি মেঘের? ফারহান দ্রুত ফোন রিসিভ করে বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ তুমি হঠাৎ এত রাতে ফোন করেছো কেন? কোনো সমস্যা হয়েছে কি তোমার? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মেঘকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফারহান একাই একদমে কথা বলা ফেলল। এরপর পাশে থাকা মেঘ বিরক্ত হয়ে বলে, ফারহান প্রথমে আমার কথা শুনেন, এরপর না হয় আপনার মতামত দিন। সরি মেঘ, বলো ফোন কেন এত রাতে করেছো আমায়? মেঘ কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হয়ে নীরব কণ্ঠে বলে ওঠে, ফারহান কাল কি আমরা দেখা করতে পারি কোনো রেস্টুরেন্টে? মেঘের দেখা করার কথা শুনে ফারহান খুশিতে গদগদ হয়ে উঠে বলে, অবশ্যই মেঘ, তুমি বলো কোথায় দেখা করতে চাও তুমি? মেডিকেল কলেজের পাশে ওই যে রেস্টুরেন্ট রয়েছে না, সেখানে বিকাল 4টায় অপেক্ষা করবো আমি। আপনি আসবেন ফারহান? অবশ্যই আসবো মেঘ, তবে কাল বিকালে দেখা হচ্ছে। দেখা হবে কাল। এখন ফোন রাখি, আমার খুব ঘুম পেয়েছে। ওকে বাই মেঘ, গুড নাইট। গুড নাইট ফারহান। মেঘ ফোন রেখে দেয়। এরপর আদ্রিয়ানের রুমে চলে যায়। আজ সারা রাত মেঘ আদ্রিয়ানের সাথে থাকবে। আদ্রিয়ানের শরীর অবস্থা ভালো নেই। রাতে জ্বরের তীব্রতা বাড়লে তখন কি হবে? তাছাড়া মেঘ আদ্রিয়ানকে প্রমিস করেছে তার সাথে সারা রাত থাকবে। সকাল প্রায় 9টা। জানালা ভেদ করে আসা সূর্যের আলোয় ঝলমলে রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মেঘের। চোখ পিট পিট করে তাকায় সে। বিছানার এক কোনায় বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিল কাল সারা রাত। হঠাৎ মেঘের মনে পড়ে আদ্রিয়ানের কথা। পাশে তাকিয়ে দেখে বালিশে মাথা দিয়ে মেঘের হাত শক্ত করে বাচ্চাদের মতো মুখে করে ঘুমিয়ে আছে আদ্রিয়ান। ঘুমন্ত অবস্থায় আদ্রিয়ানের মুখশ্রী বরাবরই কিউট বাচ্চাদের মতো হয়ে থাকে। ভীষণ আদরে মেঘ মাথা নিচু করে আদ্রিয়ানের ঘুমন্ত মুখের উপর নজর বুলায়, হাত দিয়ে ছুঁয়ে দেয়। শরীরে জ্বর এখনও রয়েছে, কিন্তু রাতের মতো তীব্র নয়। বেশ কিছুক্ষণ ঘুমন্ত আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে মেঘ। সময় বয়ে যায় কিন্তু আশ মিটে না তার। কিন্তু সকালে রান্না করতে হবে মেঘের। কাল রাতে আদ্রিয়ান কোনো খাবার খায়নি। সকালে তাড়াতাড়ি খাবার খেয়ে ওষুধ খেতে হবে। মেঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সিঁড়ি বেয়ে রান্না করে চলে যায়। সকাল প্রায় 9টা সময় আদ্রিয়ান জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে চোখ খুলে তাকায়।
মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার। বিছানার চাদর সরিয়ে উঠে যাবে তখনই আদ্রিয়ান খেয়াল করে তার শরীরে শার্ট নাই। নবীনবরণ অনুষ্ঠানে যাওয়ার সময় সাদা রঙের শার্ট পরেছিল আদ্রিয়ান। কাল হাতে কি হয়েছিল? হঠাৎ আদ্রিয়ান দেখলো তার হাতে ব্যান্ডেজ করা। সে বেশ অবাক হয়, মাথা চাপ প্রয়োগ করে রাতের সব ঘটনা মনে করার চেষ্টা করে। ফারহান তার মেঘের প্রপোজ করার ঘটনা, এরপর একই গাড়ি করে তাদের বাড়ি পৌঁছানো, আর এরপর আদ্রিয়ানের হাত কাটার ঘটনা মনে পড়ে। কিন্তু আদ্রিয়ান কাল রাতে আত্মহত্যা করেছিল, তবে তাকে কে বাঁচিয়েছে? মেঘ তার শার্ট ও মেঘ খুলেছে। রুমের আশেপাশে আদ্রিয়ান মেঘকে খুঁজে, কিন্তু কোথাও নাই মেঘ। আদ্রিয়ান তার কপালে হাত দিয়ে দেখে কপাল গরম, মানে তার জ্বর এসেছে। টেবিলের উপর মেডিসিন বক্স পড়ে রয়েছে। কিন্তু মেঘ হঠাৎ আদ্রিয়ানের সেবা যত্ন কেন করবে? আগে আদ্রিয়ান অসুস্থ হলে করতো, কারণ তখন মেঘ আদ্রিয়ানকে ভালোবাসতো, কিন্তু এখন ফারহানকে ভালোবাসে। অবশ্য আদ্রিয়ান মেঘের টিচার হয়, হয়তো এরপর অসুস্থতার সময় তার সেবা করেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আদ্রিয়ান, এরপর ধীরে ধীরে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে আসে, আলমারি থেকে জামা কাপড় বের করে পরিধান করে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ড্রয়িং রুমের টেবিলের উপর খাবার সাজিয়ে রাখছে মেঘ। হঠাৎ সিঁড়ির উপরে কারো পায়ের শব্দ শুনে অবাক হয়ে তাকায় মেঘ। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান। আদ্রিয়ানের জ্ঞান ফিরে এসেছে। জ্বর কি কমেছে এখন শরীরে? না জেদ দেখে নিচে চলে এসেছে। মেঘ আদ্রিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলল, আদ্রিয়ান স্যার, আপনি এই শরীর নিয়ে নিচে আসতে গেলেন কেন? আমি এখনই খাবার রেডি করে উপর নিয়ে যাচ্ছিলাম। মেঘের কথার উত্তরে আদ্রিয়ান ছোট করে জবাব দেয়, আমিও এখন সুস্থ মেঘ। আদ্রিয়ানের কথা মেঘের বিশ্বাস হয় না। মেঘ আদ্রিয়ানের কপালে হাত দিয়ে দেখে এখনও শরীরে অনেক জ্বর। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, মিথ্যা কেন বলছেন? আপনার শরীরে অনেক জ্বর, আপনি রুমে গিয়ে বিশ্রাম নেন। আদ্রিয়ান আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেঘ, আমি ঠিক আছি, খাবার রেডি করো, কলেজে যাব আমি। আদ্রিয়ানের ব্যবহার কেমন জানি অদ্ভুত লাগছে মেঘের কাছে। এমন গম্ভীর আর রাগী কণ্ঠে আগে কথা বলতো আদ্রিয়ান তার সাথে যখন প্রথম আমেরিকা এসেছিল। মেঘ বলে, আপনার শরীর অসুস্থ, আপনার কলেজে যাওয়ার প্রয়োজন নাই। মেঘের কথা শুনে আদ্রিয়ান ধমক দিয়ে বলে, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নাই মেঘ, আমি সুস্থ আছি। তুমি কি খাবার দিবা আমায় মেঘ, না আমি একাই চলে যাব? আদ্রিয়ানের ধমক শুনে মেঘ বলে, আপনি রাগ করছেন কেন আদ্রিয়ান স্যার? কলেজের সময় হয়নি এখনো, তাছাড়া আমিও তো কলেজে যাব। তুমি কি আজ আমার সাথে কলেজে যাবে মেঘ? মেঘ অবাক হয়ে বলে, কেন? আমি প্রতিদিন আপনার সাথে যাই কলেজে। না, আমি মনে করলাম হয়তো ফারহান চৌধুরী তোমায় গাড়ি করে কলেজে পৌঁছে দিয়ে যাবে। আফটার অল হবু স্বামী হয় তোমার। চলবে, পরবর্তী পার্টও খুবই তাড়াতাড়ি দেবো। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।